দেখেন আজকে হচ্ছে 20 আগস্ট 2024। আমাদের লিখিত ব্যাচের 51তম ক্লাস এবং দণ্ডবিধির তৃতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে সাজেশনের 3 নাম্বার প্রশ্ন, যেখানে আলোচনা করা হয়েছে কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় বা কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য। তো এটা নাকি আচ্ছা, তো সাধারণ অভিপ্রায় বা সাধারণ উদ্দেশ্য এটার সাথে সাথে তার আগে আমরা এখানে উত্তরে চলে আসি। দেখেন এখানে একটা বিধান আছে পরার্থদায়, এটা আমাদের প্রশ্নের অংশ না, বাট এই পরার্থদায় বিধানটা কি এটা আমাদের একটু জানতে হবে। যে পরার্থদায় কি, দণ্ডবিধির অধীন পরার্থদায় সম্পর্কিত বিধান আলোচনা করো। এটা আসলে কি? পরার্থ দায় হলো যে যখন অপরাধ করছে একজন কিন্তু দায় পড়ছে তাই হবে আর একজন। নর্মালি আমরা জানি যে যে ব্যক্তি অপরাধ করবে সেই অপরাধের দায়ে দণ্ডিত হবে বা তার বিচার করা হবে, কিন্তু যে অপরাধ করে নাই তাকে কিন্তু অপরাধের দায়ে বিচার করা হবে না। কিন্তু আমাদের এই সাক্ষ্য আইনে, সরি, আমাদের এই দণ্ডবিধিতে পরার্থ দায় সংক্রান্ত একটা বিধান আছে। এটা হলো ভিকারিয়াস লায়াবিলিটি। তো এটা হচ্ছে কিরকম, যে পিতা অপরাধ করছে, পিতার অপরাধের জন্য সন্তানও দায়ী হতে পারে, বা 3 ভাইতে কোনো অপরাধ করছে, এক ভাই করছে বাকি 2 ভাই সরাসরি করে নাই বাট তারাও দায়ী হতে পারে, বা অনেক ব্যক্তি মিলে করছে, করছে 5 জনে আর বাকি 10 জন করে নাই সরাসরি, কিন্তু তারা তাদের যে প্রি প্ল্যান ষড়যন্ত্রে ছিল, তাহলে সেই ক্ষেত্রে যারা সরাসরি অংশগ্রহণ করে নাই তাদের কাছেও তারাও দায়ী হতে পারে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যে পরার্থ দায় বলতে বোঝায় যে যখন একজনের দায় অন্যের উপর বর্তায়, যে সরাসরি ওই অপরাধটা কি করে নাই, তখন সেটাকে বলে পরার্থ দায়, এবং এটাকে ইংরেজিতে বলে ভিকারিয়াস লায়াবিলিটি। দেখেন পরার্থ দায় ফৌজদারি অপরাধের ক্ষেত্রে, সাধারণত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় বা ভিকারিয়াস লায়াবিলিটি প্রযোজ্য না। বলছে যে সাধারণত প্রযোজ্য না, অর্থাৎ কোনো ব্যক্তিকে অন্যের অপরাধমূলক কাজের জন্য দায়ী করা যায় না। কারণ ফৌজদারি আইনের একটি সাধারণ নীতি হলো প্রত্যেক ব্যক্তি তার, আন্ডারলাইন করে, নিজের কাজের জন্য দায়ী হবে, অন্যের কাজের জন্য নয়। আমাদের ফৌজদারি যে কার্যবিধি বা ফৌজদারি আইনের একটা নীতি হলো যে সকল ব্যক্তি তার নিজের কাজের জন্য দায়ী হবে, অন্যের কাজের জন্য কি হবে না, দায়ী হবে না। যেমন পিতার খুনের অপরাধের জন্য সন্তান দায়ী হবে না, কিন্তু কিছু ব্যতিক্রম প্রেক্ষাপটে দণ্ডবিধির অধীন পরার্থ দায়কে প্রযোজ্য করা হয়েছে। যেমন দেখেন, পিতা এবং পুত্রের পূর্ব পরিকল্পনা, এই শব্দটা বললেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুত্র গুলি করে কোনো ব্যক্তিকে খুন করলে উক্ত ক্ষেত্রে পিতা ও পুত্র উভয় দায়ী হবে, যদিও পিতা এই জায়গা খুন করে নাই, খুন করছে কিন্তু পুত্র, তাইলে পুত্রের সাথে সাথে পিতাও কেন দায়ী হবে? কারণ তাদের ভিতরে পূর্ব পরিকল্পনা ছিল, তারা একসাথে এটা পূর্ব পরিকল্পনা করেছিল। তারপরে দেখেন, যদিও পিতা গুলি করেনি, অর্থাৎ এই ক্ষেত্রে পুত্রের কাজের জন্য পিতাও দণ্ডিত হবে, কারণ তাদের মধ্যে একটি হত্যার পূর্ব পরিকল্পনা ছিল, এবং এই ক্ষেত্রে পিতা ও পুত্র যৌথভাবে কি হবে, দায়ী। কি দেখেন, দেখেন অর্থাৎ কোন ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ নিজে না করলেও তাকে অন্যের কাজের জন্য দায়ী করা যেতে পারে। মানে সে নিজে করে নাই বাট অন্যের কাজের জন্য তারে দায়ী করা যেতে পারে, যদি এটা প্রমাণিত হয় যে অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পূর্ব পরিকল্পনা বা অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অংশগ্রহণ করেছে। নিম্নলিখিত ক্ষেত্রে দণ্ডবিধির অধীন পরার্থদায় প্রযোজ্য হতে পারে। আমাদের যে দণ্ডবিধি, এটার ক্ষেত্রে বেশ কয়েকটা বিধান আছে যে ক্ষেত্রে পরার্থদায় প্রযোজ্য হতে পারে। দেখেন 1 নাম্বার, যে ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায়, এটা বললেন, অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, আন্ডারলাইন করেন 34 ধারা। এটা কি কি আমরা ব্যাখ্যা করব। তার আগে এটা মনে রাখেন, অভিন্ন অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায় মানে কি? 14 কত ধারা? 34 ধারা। আচ্ছা, তারপরে আসেন 2 নাম্বার, দেখেন যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, সাধারণ উদ্দেশ্য বলতেন। তাহলে অভিন্ন অভিপ্রায় কত? 34। যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, এটা কত? এক সাধারণ উদ্দেশ্য বললেন। যে ক্ষেত্রে
কোন ব্যক্তি আন্ডারলাইন করেন অপরাধের সহায়তা, এটা বললেন অপরাধের সহায়তার জন্য দোষী করা হয় 109। কত দ্বারা? 109। এটা এগুলো হলো আমাদের ফৌজদারি মামলার প্রাণ। এই পদার্থতায় রিলেটেড এই ধারাগুলো যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আইনজীবী হিসেবে ভালো মামলা কিন্তু আপনি সাজাইতে পারবেন না। তো অভিন্ন অভিপ্রায় কত? 34। সাধারণ উদ্দেশ্য কত? 149। অপরাধের সহায়তা কত? 109। তারপরে দেখেন, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি গোল দিবেন অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী হয়, 120 খ। 120 খ। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র মানে কত? 120 খ। 5 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি গোল দিবেন খুন সহ ডাকাতির জন্য দোষী হয়, কত দ্বারা? 396 দ্বারা। খুন সহ ডাকাতির জন্য দোষী হয় 396 দ্বারা। এখন আমি একটু এই 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 ধারাগুলোর সার্বিক আলোচনা করি। যদিও আমাদের আলোচনার এই প্রশ্নের বিষয়বস্তু 34 আর 149, বাট আমি শুধু 34 না, 109, 149, 120, 396 সবগুলো একটু সামগ্রিক আলোচনা করি। 34-এ বলছে অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন। অভিন্ন অভিপ্রায় মানে কি? দুই বা ততোধিক ব্যক্তি, মানে সর্বনিম্ন কয়জন? দুইজন। দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে, মানে তাদের মধ্যে আগে থেকে একটা পূর্ব পরিকল্পনা ছিল, পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠিত করে, ওই অপরাধে সকলের সমান অংশগ্রহণ আছে, কিন্তু এক জায়গায় সবাই উপস্থিত, সক্রিয় উপস্থিতি নাও থাকতে পারে। অপরাধটা হয়েছে, পূর্ব পরিকল্পনা ছিল, দুই বা ততোধিক ব্যক্তি ছিল, অপরাধটা সংগঠিত হয়েছে, কিন্তু সবাই অংশগ্রহণ করছে, কিন্তু সবাই এক জায়গায় নাও থাকতে পারে। তখন ওই সকল ব্যক্তি সমানভাবে দায়ী হবে। যে সরাসরি অপরাধটা করছে সেও যেভাবে দায়ী হবে, যে সরাসরি উপস্থিত ছিল না সেও কি সেইভাবে দায়ী হবে। কেমনে দেখেন, ধরেন 5 জন ব্যক্তি মিলে, 5 জন ব্যক্তি ডেফিনেটলি দুইয়ের অধিক, আমরা ধরেন 5 জন ব্যক্তি মিলে পরিকল্পনা করলাম যে আগামীকাল আমরা গোপালগঞ্জের সোনালী ব্যাংকে ডাকাতি করব, বা সোনালী ব্যাংকে চুরি করব, ধরেন চুরি করে ধরলাম। তো চুরি করার ক্ষেত্রে বললাম যে ভিতরে ঢুকবে 2 জন, 2 জন ব্যাংকের আশেপাশে থাকবে, আর একজন থানার আশেপাশে থাকবো যে এই জায়গা থেকে কোনো গাড়ি টাড়ি যায় কিনা। তাহলে মেইনলি ভিতরে শীত কেটে ঢুকতেছে কয়জন? 2 জন। লকার টকার ওইগুলা থেকে টাকা আনতেছে একজন, 2 জন বাইরে পাহারা দিচ্ছে, আর একজনের শহর ভরে দেখতেছে। তাহলে এই অপরাধটাই তাদের ভিতর পূর্ব পরিকল্পনা ছিল, এবং পূর্ব পরিকল্পনার যে অপরাধটা কি সংগঠিত করেছে। তাহলে এই জায়গায় তাদের বিরুদ্ধে, তারা যে অপরাধটা ধরেন চুরি করছে, তখন দস্যুতাও না ডাকাতিও না, চুরি করছে, তাহলে চুরির ক্ষেত্রে নর্মালি তারা যে অপরাধটা করছে এটা হলো 379 ধারার অপরাধ। কত দ্বারা? 379 বা 380 যাই বলেন না কেন। এ জায়গা ওই 5 জন ব্যক্তিরে সমানভাবে দায়ী করার জন্য 379 বা 80-র সাথে যোগ হবে কত? 34। এই 34 হচ্ছে আপনার আলাদা কোনো অপরাধ না, আলাদা কোনো অপরাধ না। এটা হলো সকল অপরাধীদের একসাথে দায়ী করার জন্য। সবসময় আমি বলে থাকি হলুদের সাথে তুলনা নেই। হলুদ, হলুদ আলাদা কোনো খাবার না, কিন্তু এটা বেগুন ভাজার সময় সব বেগুনে বা মাছ ভাজার সময় সবরে মাখানো হচ্ছে। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে এটাকে একটা জিনিস দেখেন, যে 5 জন মিলে অপরাধ করছে, সবাই অংশগ্রহণ করছে, মানে অপরাধটাতে তো সবাই অংশগ্রহণ করছে, কিন্তু সবাই কিন্তু এক জায়গায় উপস্থিত ছিল না। সবাই কিন্তু এক জায়গায় উপস্থিত ছিল না। তাহলে আমার 34-এর শর্ত যদি আমার আনতে হয়, যে 34-এ আপনার আসবে কত দ্বারা? 34-এ, সরি 34-এ হচ্ছে আপনার ব্যক্তি কয়জন? দুই বা ততোধিক। তাদের মধ্যে কি থাকবে? পূর্ব পরিকল্পনা থাকবে। তাদের মধ্যে ওই পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধটা অবশ্যই কি সংগঠিত হতে হবে। সেই জায়গায় সকলের সমান অংশগ্রহণ থাকতে হবে, সক্রিয় অংশগ্রহণ। সক্রিয় উপস্থিতি থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, কিন্তু থাকতে হবে ম্যান্ডেটরি কোনটা? সক্রিয় অংশগ্রহণ। আর সক্রিয় উপস্থিতি নাও থাকতে পারে, তখনই তাদের সবাইকে সমানভাবে দায়ী করা যাবে সাক্ষ্য আইনের কত ধারা অনুসারে? 34 ধারা অনুসারে। এই যে আপনারা আহ কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার নামে ওনার নামে মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়, মানে ওই যে থানায় মামলা হলো আর কি। আগে তো কোর্টে মামলা দায়ের করেছিল, পরে ওনারে 156(3) ধারা এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দিচ্ছে। ওই জায়গায় ধারা আছে 3টা: 302, 34, 149। 302, 34 আর 149। ওই জায়গায় 8 জন এক মামলায় আসামি দেখেছে, 8 জন। 8 জনের মধ্যে উনি আছে, তারপরে যে পুলিশের যারা আছে অন্যান্য এরা আছে আর কি, 8 জন। তো এখানে ওবায়দুল কাদের সাহেব আছেন। তো এই জায়গায় 34 কেন আনলো বলে?
34 আনছে কারণ তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী অমুক হত্যাকাণ্ডটা করেছে, এই অভিযোগ আনা হয়েছে। এখন সবাই তো অংশগ্রহণ করছে বা সবাই কি সক্রিয় উপস্থিতি ছিল? সবাই কিন্তু এক জায়গায় উপস্থিত ছিল, আর তাদের পূর্ব পরিকল্পনা ছিল এবং সেই অনুযায়ী অপরাধটা কি হয়েছে, সংগঠিত হয়েছে। ধন্যবাদ। তারপরে দেখেন, যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, 149। 149 মানে হলো সাধারণ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্য আসলে কি? সাধারণ উদ্দেশ্য আমরা যদি এইভাবে বলি, শুনেন, তার আগে জানা দরকার বেআইনি সমাবেশ কি। সাধারণ উদ্দেশ্য জানার আগে আমার জানতে হবে বেআইনি সমাবেশ কি। 5 বা ততোধিক ব্যক্তি যদি এক জায়গায় একত্রিত হয় সেটা বলে সমাবেশ। এখন আমরা যদি ধরেন গোপালগঞ্জ পৌরসভার সামনে গিয়ে সবাই মিলে একত্রিত হলাম, দাঁড়ায় আছি, 100 জন লোক একত্রিত হয়েছে, এটা সমাবেশ হয়েছে। বাট বেআইনি সমাবেশ কখন হবে? বেআইনি সমাবেশ তখন হবে যখন 141 ধারায় 5টা সাধারণ উদ্দেশ্য বলছে। আমাদের দণ্ডবিধির 141 ধারায় কয়টা সাধারণ উদ্দেশ্য? 5টা। এই 5টার যে কোনো একটা যদি ওই 5 বা ততোধিক ব্যক্তি করে, তখন তাদের লফুল সমাবেশটা আনলফুল সমাবেশ হয়ে যাবে। কেমনে? 5 বা ততোধিক ব্যক্তি, ওই জায়গায় আমরা একটু করে বলবো, ওই জায়গায় বলছে যদি 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি কোনো সরকার বা সরকারি কর্মচারীর ভয় দেখায়, আইনগত প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেয়, মানে একটা আইনগত প্রক্রিয়া, কোর্ট কাছারি হচ্ছিল, যায় কোর্ট কাছারি কাজকর্ম কি করে দিচ্ছেন, থামাই দিচ্ছেন, পৌরসভার কাজকর্ম করতে দিচ্ছেন না, তাহলে আইনগত বলবৎকরণে বাধা দিলে তখন ওই সমাবেশটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। তারপরে দেখেন, যদি আপনি চুরি, ক্ষতি বা অন্য কোনো অপরাধ করেন, আমরা সবাই মিলে একত্রিত হয়ে রাস্তা আহ, ইয়া করে টায়ার পুরো আসছি, গাড়ি ভাঙচুর করতেছি, তখন এটা আমরা যে কোনো একটা, যে ভাঙচুর করাও তো একটা ক্ষতি, অপরাধ, তখন এটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। তারপরে বলছে 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি কারো স্থাবর সম্পত্তি দখল করেন, আমরা যে অমুক নেতার জায়গা থেকে তুলে দিলাম, তাহলে এটাও কি? বেআইনি সমাবেশ। এবং সবশেষে বলছে যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যে যে কাজ করতে বাধ্য না তারা সেই কাজ করতে বাধ্য করছেন, আর যে যে কাজ করতে বাধ্য ছিল তারা সেই কাজ করা থেকে বিরত রাখছেন, তাহলেও ওই 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশে কি বলে? বেআইনি সমাবেশ। এখন বেআইনি সমাবেশ তো বুঝলেন, তাহলে বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে, ধরেন 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া আমরা বঙ্গবন্ধু কলেজে গিয়ে বঙ্গবন্ধু কলেজের যে প্রিন্সিপালের রুম ভাঙচুর করছি, আগুন ধরাই দিছি ধরেন। এখন ওই জায়গায় 1000 লোক ছিল, 1000 লোক ছিল। এখন 10 জনে গিয়ে ভাঙচুর করতে, আগুন ধরাই দিচ্ছে, আর বাকি 990 জন কিন্তু একসাথে এক জায়গায় ছিল। তাহলে 149 ধারায় বলছে যে বেআইনি সমাবেশের সদস্যদের দায়, মানে বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে তাদের দায় কি হবে, কে কতটুকু দোষী হবে, সেটা বলছে কত ধারায়? 149 ধারায়। এই জায়গায় বলছে ওই 10 জনে মিলে ভাঙচুর করে যে যে দায় দায়ী হবে, আমরা 990 জন যে দাঁড়াইছিলাম সবাই কি একই দায়ে দায়ী হবে। বুঝতে পারছেন? তাহলে বেআইনি সমাবেশ, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে 34 আর 149 মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। 34 লোক সংখ্যা ছিল 2 জন সর্বনিম্ন, 149 কয়জন? 5 জন। 34 প্রি প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পনা, মেনসিয়া বা গিলটি মাইন্ড ছিল। 149 প্রি প্ল্যান ধরেন নাই। আচ্ছা, 34 ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ ছিল। সক্রিয় কি ছিল? ওই সবাই এক জায়গায়, যে ব্যাংকের কথা বললাম চুরি করা, সবাই এক জায়গায় উপস্থিত ছিল না, কিন্তু সবাই অপরাধটা কি করেছিল? অংশগ্রহণ করছিল। কিন্তু 149 ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ থাক বা না থাক, সক্রিয় উপস্থিতি থাকতে হবে। তবে এখানে একটা কাহিনী বুঝেন, ধরেন 10 জনে যে ভাঙচুর করছে, আর 10 জনে যে ভাঙচুর করলে বাকি যে 990 জন তারা ভাঙচুর করে নাই, তারা কেন দায়ী হবে? আপনার কাছে মনে হইতে পারে যে তারা তো ভাঙচুর করে নাই, তাহলে তারা কেন দায়ী হবে? এখন তারা তো 990 জন তো তাদের ওই 10 জনের ইন্টেনশন জানতো যে আমরা যদি বঙ্গবন্ধু কলেজে যাই তাহলে এরকম একটা ভাঙচুর হওয়ার সম্ভাবনা কি আছে। আমি সরাসরি করি নাই, বাট আমি তো তাদের সাথে সক্রিয়ভাবে কি ছিলাম? উপস্থিত ছিলাম। এই কারণে আমারও দায়, বেআইনি সমাবেশের সদস্য হিসেবে ওই ভাঙচুরের দায় আমার উপরে বর্তাবে কত ধারায়? 149 ধারায়। এখন তাহলে প্রশ্ন এসে যায় যে তাহলে 34 আর 149 মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য কি? অ্যাকচুয়াল পার্থক্য হচ্ছে 34 ক্ষেত্রে আপনার প্রি প্ল্যান থাকে, 149 কি প্রি প্ল্যান থাকে না। 34 ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ দরকার, যেটা বাধ্যতামূলক, সেটা হলো সক্রিয়
অংশগ্রহণ, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে, কিন্তু 149-এর ক্ষেত্রে সক্রিয় উপস্থিতি থাকবে, অংশগ্রহণ থাকবা না থাকবে। বুঝছেন? 34-এর ক্ষেত্রে কিন্তু আপনার বেআইনি সমাবেশ থাকে না, কিন্তু 149-এর ক্ষেত্রে কি বেআইনি সমাবেশ থাকে। আর একটা হচ্ছে 34 কোনো স্বতন্ত্র অপরাধ না, এটা সাক্ষ্য আইনের একটা কি নীতি। আর 149-এ একটু টেকনিক্যালি স্বতন্ত্র অপরাধ বলা যেতে পারে। কেমনে বলা যেতে পারে? যে 149-এ আর কিছু থাকবে না, তা কি আছে? বেআইনি সমাবেশ আছে। 149 মানেই সে জায়গায় আর কোনো অপরাধ থাক বা না থাক, সে জায়গায় একটা অপরাধ আছে, সেটা কি? বেআইনি সমাবেশ। অর্থাৎ বেআইনি সমাবেশের সকল সদস্য সমানভাবে দায়ী হবে, এটাই বলছে কত দাঁড়ায় 149। বাট এক বেআইনি সমাবেশের শাস্তি বলছে 143। 143 অবলিক আসবে কত? 149। তো এখন আমি যদি আপনাদের বোঝার স্বার্থে বলি যে 5 বা ততোধিক ব্যক্তি ধরেন এলাকায়, ডিসেন্টার ক্রপস কততে আছে বলেন, আপনাদের মনে আছে? 176-এর 2। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলন করতে পারে। ধরেন একটা চাঞ্চল্যকর মামলায় কবর থেকে লাশ উত্তোলন করতে গেছে, গ্রামবাসী ম্যাজিস্ট্রেটে বাধা দিছে। তা এখন বাধাই দিয়ে ক্ষান্ত হয়নি, ম্যাজিস্ট্রেটকে হালকা মারপিটও করছে। আমরা জানি সরকারি কর্মকর্তারা তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে যদি আঘাত দেয়, এটা অপরাধ আমাদের দণ্ডবিধি 332 ধারায়, 332 ধারায় সামনে পড়বানি। আর যদি গুরুতর আঘাত দেয় সেটা হলো 333 ধারায়। তা ধরেন তার হালকা আঘাত দিছে, 332 ধারার অপরাধ করছে। তো এখন তাদের সাথে তাদের ওই গ্রামবাসীর সবাইরে দায়ী করার জন্য 332-এর সাথে 34 আসবে না 149 আসবে বলেন? ব্যাখ্যা দেন কেন 149 আসবে? যদি এরকম হয় যে ম্যাজিস্ট্রেট আসবে তারা জানতো না, ইনস্ট্যান্টলি তারা হঠাৎ করে বাধা দিছে, তাহলে সবাইরে 332-এর সাথে আসবে কত? 149। আর যদি তারা আগে থেকে জানতো যে ম্যাজিস্ট্রেট আসবে এবং আগে থেকে পরিকল্পনা করছে, যে তাহলে আসবে কত? 34। বুঝতে পারছেন? আবার দুইটাও আসতে পারে, 332-এর সাথে 34 149-ও আসতে পারে। কেমনে? ওই যে কয়জন মিলে পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে দায়ী করার জন্য 34, আর বাকি কয়জন হলো আবেগে যোগ দিয়েছে ওই সময় লোকজন, মানুষ আবেগে কয়জনের দায়ী করার জন্য আসবে কত? 149। 149। আচ্ছা, আমরা অভিন্ন অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য বুঝছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন? আচ্ছা, আমরা 4 নাম্বারটা বুঝবো, অপরাধজনক ষড়যন্ত্রটা আগে বুঝবো। 120 খ, 120 খ। 34-এর সাথে 120-এর খ এর বেশ মিল আছে। 34-এ বললো 2 বা ততোধিক ব্যক্তি যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো অপরাধ সংগঠন করে তাহলে তাদের সবাই সমানভাবে দায়ী হবে, এটা হলো কত? 34। কিন্তু যদি এরকম হয় যে 2 বা ততোধিক ব্যক্তি জাস্ট পরিকল্পনাই করছে, অপরাধটা আর করা হয়নি, মানে অপরাধটা সংগঠিত হয়নি, তারা জাস্ট খালি আমরা এই জায়গা যারা আছি সবাই মিলে পরিকল্পনা করলাম আগামীকাল অমুক রে গণধোলাই দিব, তো তারে আর যাই মারতে পারি নাই, তার আগের থেকে আমাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। আমরা এই যে পরিকল্পনাটা করলাম এটা অপরাধ করছি, এটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র। তো এই জায়গায়ও লোক সংখ্যা কয়জন? 2 বা ততোধিক। পূর্ব পরিকল্পনা কি ছিল, বাট পূর্ব পরিকল্পনা অনুসারে অপরাধটা কি সংগঠিত হয়েছে? সংগঠিত হয়নি। তাহলে আহ বুলবুল বলেন, বুলবুল সাহেব বলেন যে 34-এর সাথে 120-এর ক্ষয়ের কি পার্থক্য? 34-এর সাথে 120-এর ক্ষয়ের কি পার্থক্য বুলবুল সাহেব? এই লাইটটা জ্বালাই দেন, দেখতেছে না মনে হয়। এই আসমা খানম বলেন কি পার্থক্য?
কাজটা সংগঠন করে না। এটা ছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নাই। ওই জায়গা হলো পূর্ব পরিকল্পনা ছিল, অপরাধটা সংগঠিত হয়েছে, এটা হলো 34। আর 120 খ হলো পূর্ব পরিকল্পনা ছিল, অপরাধ সংগঠিত হয়নি, এটা হলো 120 খ। বুঝছেন বুলবুল সাহেব? আচ্ছা, আমরা চলে আসি অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পাইরেসি তো পড়লাম, অপরাধের সহায়তা পড়বো। দেখেন, ক্রিমিনাল কনস্পাইরেসি পড়লাম, অপরাধের সহায়তা হলো অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট 109 ধারা, 109 ধারা। বাট যদিও এই জায়গায় 109 ধারা বলছি, এই জায়গা শুধু 109 ধারা না, 114 ধারা হয়, বেশ কয়েকটা ধারা হয়, সেটা পরের কথা। জাস্ট অপরাধের সহায়তার বিধানটা বুঝেন। এই জায়গা হলো সর্বনিম্ন একজন, সর্বোচ্চ কোনো সীমা নাই। যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে কোনো অপরাধে প্ররোচনা দেয় এবং সেই অপরাধটা যদি সংগঠিত হোক বা না হোক, সে প্ররোচনার দায়ে দোষী হবে। তাই তবে 109-এর পার্থক্য হলো যে এই জায়গায় অপরাধটা সংগঠিত হয়েছে। আপাতত এটা বুঝেন যে অপরাধটা সংগঠিত হোক বা না হোক, যে প্ররোচনা দিল সে 109 ধারা, মানে সে 109-তে যদি অপরাধটা সংগঠিত হয় তাহলে দণ্ডিত হলো 109 ধারা। এই প্ররোচনা আমরা সামনে বিস্তারিত পড়বো। তাহলে 34, 149 বা 109-এর মধ্যে পার্থক্য কি? 34-এ 2 জন সর্বনিম্ন, অপরাধটা সংগঠিত হতে হবে। 149 5 বার তর্ক দেই, 109-এ কয়জন? একজন। এটা অপরাধ সংগঠিত হতেও পারে, আবার কি না হতে পারে। ধন্যবাদ। বাদ থাকলো আর একটা, সেটা হলো 393 ধারা। 393 ধারায় বললো খুন সহ ডাকাতি। এখান থেকে বেশ প্রশ্ন আসে আমাদের রিটেন পরীক্ষায়। খুন সহ ডাকাতির জন্য 393 ধারা, এটা আসলে কি? আমরা ডাকাতির সংজ্ঞা সামনে পড়বো। যখন 5 বা ততোধিক ব্যক্তি মিলে ছিনতাই করে বা দস্যুতা করে, তখন সেই ছিনতাই বা দস্যুতার বলে ড্যাকুইটি বা ডাকাতি। তো ডাকাতি করার সময় যদি কেউ খুন করে, সকল ডাকাত সদস্যের সম্মতি থাক বা না থাক, ডাকাতি করার সময় যদি কেউ একজন খুন করে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। তাতে তাদের মধ্যে পূর্ব পরিকল্পনা থাক বা না থাক, বা ওই মুহূর্তে সকলের সম্মতি থাক বা না থাক। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, যে ওই যে 396 ধারায় নিচে লেখা আছে দেখেন, 396 ধারায় ডাকাতির সময় যদি একজন ডাকাত খুন করে, তাহলে সকলেই খুনের জন্য দণ্ডিত হবে। এই জায়গায় আমাদের বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে ডাকাতি সংগঠনের সময় যাদের বাড়িতে ডাকাতি করতে গেছে তারা বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পর এক ডাকাত সদস্য তারে হত্যা করার জন্য উদ্যোগ গ্রহণ করছে, বাকিরা বাধা দিছে যে তুমি ভাই মারো না, আমরা ডাকাতি করতে আসছি, খুন খারাপই না। বাট সে কারো কথা না শুনে গুলি করে দিছে। এবং তাহলে এক্ষেত্রে দণ্ডিত হবে কারা বলে? সবাই সমানভাবে দায়ী হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে সবাইকে সমানভাবে দায়ী করার জন্য খুন সহ ডাকাতি আছে 396 ধারায়। 396 ধারার ভিতর 34 ধারা বিল্ট ইন আছে, মানে অলরেডি ঢুকানো আছে, মানে ওই জায়গা বলাই আছে সবাই সমানভাবে দায়ী হবে। তো আলাদা করে এই জায়গায় আর 34 আনা লাগবে না। যদি আপনাকে বলে যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তি যদি ডাকাতি সংগঠনকালে খুন করে, তাহলে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে কত ধারায়? 34 লাগবে? 34 লাগবে না। কেন লাগবে না বলেন? ওই যে 393 ধারার মধ্যেই বলা আছে, যদি একজন খুন করে সকল সদস্য সমানভাবে দায়ী। 34-টা আমি আনি কিসের জন্য? সবাইরে দায়ী করার জন্য না। তা সবাইরে দায়ী করার কথা তো এই জায়গায় আমার বলাই আছে। বুঝছেন? তাহলে 34, 149, 109, 120, 196, কে বুঝেন নাই বলেন? আনোয়ারুল হক সাহেব বুঝছেন? সব করা বলতে পারবেন? একটা অ্যাটেম্প টাইম তো দেখি কি পারেন, বলেন। এই মোশাররফ সাহেব, শুনতে পাচ্ছেন? মোহাম্মদ মোশাররফ, স্যার শুনতেছি। আপনি তাই বলেন, 34 আর 149 ধারার মধ্যে কি পার্থক্য আছে? স্যার 34 অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্য বা সাধারণ উদ্দেশ্য, এটার ভিতরে কি পার্থক্য আছে? 34-এর মধ্যে পূর্ব পরিকল্পনা থাকবে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই কাজটি সংগঠন করবে, এবং 149 যেটা অভিন্ন, যেটা উদ্দেশ্য, সেটা পূর্ব পরিকল্পনা থাকবে না, শুধু উপস্থিত থাকতে হবে। আর সেটা বাদে অংশগ্রহণ থাকলেই হবে। বেআইনি সমাবেশে অংশগ্রহণ উপস্থিত থাকতে হবে। আচ্ছা, আর একটু বলেন, 34-এর সাথে 120-এর ক্ষয়ের কি পার্থক্য আছে বলেন? 120-এর খটা বুঝতে পারছি, কিন্তু আমি বুঝাইতে পারতেছি না আর কি। 120-এর হচ্ছে অপরাধগুলো ষড়যন্ত্র আর কি। এখানেও 2 বা ততোধিক ব্যক্তি
অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য সংখ্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের যে বিষয়টা, এটা হচ্ছে এখানে ষড়যন্ত্র করলেই হবে, অপরাধটা সংগঠিত করতে হবে, করা লাগবে না। ধন্যবাদ, এই তো আর বুঝতে, 34-এ অপরাধটা সংগঠিত করতে হবে। ধন্যবাদ, এই তো বুঝে ফেলছেন। 34-এ প্রি প্ল্যান থাকবে এবং এতটুকু। সংগঠনও থাকবে, এটা 34। আর 120 খতে শুধু প্রি প্ল্যান থাকবে, অপরাধটা সংগঠিত হয় না, এটা জি হলো স্যার। 120 খ। তো ধন্যবাদ। দেখেন আমরা আমাদের পড়ায় আগাই। এটা হচ্ছে এতক্ষণ যা পড়লাম এটা হলো বোনাস পড়া। এটা আমাদের পরীক্ষার ই না, বাট আমাদের জানতে হবে যে পরার্থ দায় কি। মাঝে মাঝে প্রশ্ন যদি এদিক সেদিক বড় দরকার করার দরকার হয়, পরার্থ দায় রিলেট দিয়েই শুরু করবেন, সমস্যা নাই। আমাদের মেইন যে প্রশ্ন সেখানে আলোচনা করছে যে 1860 দণ্ডবিধি এর 34 এবং 149 ধারে যে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি। তো দেখেন, 34 এবং 149 ধারার যথাক্রমে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের মধ্যে পার্থক্য। তো একটা জিনিস মনে রেখেন, ইংলিশে বলে কমন ইন্টেনশন, বাংলায় অভিন্ন অভিপ্রায় বলে, সাধারণ অভিপ্রায়ও বলে। আচ্ছা, নামাজের বিরতি, নামাজ পড়ে নি, নামাজ পড়ে আসেন জি। নামাজ পড়ে শুরু করতেছি, 5 মিনিট বিরতি। তো আমরা সাধারণ অভিপ্রায় এটা একটু পড়া শুরু করি। দেখেন, কমন ইন্টেনশন 34 ধারায় বলা হয়েছে, যখন, আন্ডারলাইন করেন, দুই বা ততোধিক ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোনো অপরাধমূলক কাজ করে, আন্ডারলাইন করেন, অপরাধমূলক কাজ করে, মানে পরিকল্পনাও ছিল, কাজও করে ফেলছে, তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে সেই কাজটি সে নিজে একা করেছিল। দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায়ে অপরাধ করলে তাদের তাদের অপরাধ করার অভিন্ন অভিপ্রায় ছিল বলে মনে করতে হবে। 34 ধারা আন্ডারলাইন করবেন, কোন স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেনি, বরং অপরাধ সংগঠনকারী সকলকে যৌথভাবে, আন্ডারলাইন করেন, যৌথভাবে দায়ী করার জন্য এটা সাক্ষ্য আইনের একটা মাত্র কি নীতি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা উদাহরণে যদি চলে আসি, যে ক ও খ পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ কে খুন করে। ক কে খুনের দায়ে ক এবং খ কে যৌথভাবে 302/34 ধারায় বিচার করা যাবে। কেন 34 আনলো বলেন? কারণ তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী খুন করেছে। তো তাদের দুইজনকে একসাথে বিচার করার জন্য বা সমান দায় দায়ী দণ্ডিত করার জন্য এখানে 302 এর সাথে লাগবে কত? 34। আচ্ছা, আমরা সাধারণ উদ্দেশ্যে আসি, কমন অবজেক্ট। আবারও বলিনি যে সাধারণ উদ্দেশ্য যা, অভিন্ন উদ্দেশ্য তাই। বেআইনি সমাবেশের উদ্দেশ্যে সাধারণ উদ্দেশ্য নামে পরিচিত, বেআইনি সমাবেশের উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য নামে পরিচিত। দণ্ডবিধির 141 ধারায় বল দেবেন 5টি উদ্দেশ্যকে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য হিসেবে অভিহিত করা হয়েছে। কয়টা উদ্দেশ্যকে? 5টা। তো এই 5টা উদ্দেশ্য কি কি আমরা একটু দেখবো। দেখেন, 1 নাম্বার, 141 ধারা অনুসারে নিম্নলিখিত উদ্দেশ্য সমূহ সাধারণ উদ্দেশ্য হিসেবে গণ্য হবে। এক, বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করতে। আপনি যদি 5 বা ততোধিক ব্যক্তি যদি বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তারে ভয় দেখান, তখন ওটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। তারপর দেখেন, আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। যে কোনো একটা আইনগত প্রক্রিয়া চলতেছে, সেই জায়গায় আপনি সেটারে বাধা দিচ্ছেন। কাউরে গ্রেফতার করতে গেছে, গ্রেফতার করতে আপনি দেন নাই। কবর থেকে লাশ উত্তোলন করতে গেছে, লাশ উত্তোলন করতে দেন নাই। এটা হলো কি? আইনগত প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠন 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে করে, কোন 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে ক্ষতি করে, অপরাধমূলক অনধিকার প্রবেশ করে বা অন্যান্য অপরাধ যদি করে, তাহলেও আপনার তারা বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবে। 4 নাম্বার দেখেন, সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ করতে। যদি 5 বা ততোধিক ব্যক্তি মিলে কোন সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ করে, তাহলেও তারা বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবে। সব শেষেরটা দেখেন, যে অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না বা যে কাজ করতে বাধ্য তা না করতে বিরত থাকতে বাধ্য করা। মানে যে যে কাজ করতে বাধ্য তারা সেই কাজ করা হতে কি রাখছেন? বিরত রাখছেন। আর যে কাজ করতে বাধ্য না তারা সেই কাজ করতে বাধ্য করছেন, তখনও সেটা কি হিসেবে গণ্য হবে? বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। তো এরপরে যদি দেখেন, দণ্ডবিধির 149 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে 141 ধারায় 5টি সাধারণ উদ্দেশ্যের মধ্যে যে কোনো একটি সংগঠন করলেই তারা সকলে সমানভাবে দায়ী। মানে বেআইনি সমাবেশের সকল সদস্য সমানভাবে দায়ী। এই তাদের যে দায়টা, এই দায়টা বলছে কত ধারায়? 149 ধারায়। উদাহরণ দেখেন,
যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক রসুলপুর গ্রামে কবর থেকে লাশ উত্তোলন করতে গেলে 5 বা ততোধিক গ্রামবাসী উক্ত ম্যাজিস্ট্রেটকে আঘাত করে। এখানে উক্ত 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশের সবাই দণ্ডবিধির কত 143, 332 এবং 149 ধারায় দণ্ডিত হবে। 143-এ আছে আপনার বেআইনি সমাবেশ, 332-এ আছে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে বাধা মানে আঘাত করা। আর তাদের সবাইরে সমানভাবে দায়ী করার জন্য আনতেছে কত 149। এই জায়গায় যদি বলতো যে এখানে যদি এই অংশটা এইভাবে থাকতো যে কবর থেকে লাশ উত্তোলন করলে 5 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে ম্যাজিস্ট্রেটকে আঘাত করে, তাহলে 149-এর জায়গা 332 কত হতো 34। কারণ তখন কি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল। তো আমরা এখন চলে আসি যে সাধারণ উদ্দেশ্য এবং সাধারণ অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় বা সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য। যদি প্রথমে দেখি ধারাগত পার্থক্য, সাধারণ অভিপ্রায় নীতিটি দণ্ডবিধির 34 ধারায় বর্ণনা করা হয়েছে। অন্যদিকে সাধারণ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায় 149 ধারায়। সংজ্ঞাগত দেখেন, সংজ্ঞাগত সাধারণ অভিপ্রায় বলতে কোনো অপরাধ সংগঠনের পূর্বে 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে পূর্ব পরিকল্পনা বা সেই পরিকল্পনা অনুযায়ী অপরাধ সংগঠন করাকে বোঝায়। পক্ষান্তরে সাধারণ উদ্দেশ্য বলতে 141 ধারায় বেআইনি সমাবেশের জন্য নির্ধারিত উদ্দেশ্য সমূহকে বোঝায়। তারপরে দেখেন যে 149 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তি 141 ধারায় বর্ণিত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোন কার্য সংগঠন করলে সকলেই সমানভাবে কি হবে দায়ী হবে। সংখ্যাগত যদি আসি, এটার বিস্তারিত পড়বো না, যে সংখ্যাগত এই জায়গা কয়জন, সর্বনিম্ন 2 বা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কোনো সীমা নেই। আর এই জায়গা 5 বা ততোধিক। আচ্ছা, পূর্ব পরিকল্পনা এবং সাধারণ উদ্দেশ্য যদি আসি, এটা একটু দেখি। দেখেন, সাধারণ অভিপ্রায়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধ সংঘটিত হয়, মানে 34-এর ক্ষেত্রে অবশ্যই কি থাকে পূর্ব পরিকল্পনা। এমনকি অপরাধ সংগঠনের সাধারণ অভিপ্রায় সম্পর্কে অপরাধীদের মধ্যে পূর্ব আলোচনা হয়ে থাকে এবং সেই পূর্ব আলোচনা অনুযায়ী সাধারণ অভিপ্রায় বাস্তবায়নে অপরাধটি সংগঠিত হয়ে থাকে। পক্ষান্তরে সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে 141 ধারায় উল্লেখিত 5টি সাধারণ উদ্দেশ্যের মধ্যে যে কোনো একটি সাধারণ উদ্দেশ্য হতে হবে এবং এক্ষেত্রে বেআইনি সমাবেশের সদস্যদের মধ্যে পূর্ব আলোচনা থাকা কি নয়, অপরিহার্য নয়। তারপরে আসেন বেআইনি সমাবেশের সদস্য হওয়া। আমি বলবো যে 34-এ বেআইনি সমাবেশের সদস্য হওয়া লাগে না, কিন্তু 149-এ অবশ্যই কি বেআইনি সমাবেশের সদস্য হতে হবে। এটা পড়লাম না। অংশগ্রহণ আর উপস্থিতিতে আসেন, আমরা জানি সক্রিয় অংশগ্রহণ দরকার 34-এ, আর সক্রিয় উপস্থিতি দরকার কত 149। এই যে দেখেন, 34 ধারার অধীন অভিন্ন অভিপ্রায় নীতি প্রয়োগ করে অপরাধীদের যৌথভাবে দায়ী করার ক্ষেত্রে অপরাধ সংগঠনকালে অপরাধীদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক, কিন্তু সক্রিয় উপস্থিতি আবশ্যক নয়। তার মানে এই নয় যে সক্রিয় উপস্থিতি থাকবে না, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও থাকতে পারে। অন্যদিকে 149 ধারার অধীন সাধারণ উদ্দেশ্য প্রয়োগ করে অপরাধীদের যৌথভাবে দায়ী করার ক্ষেত্রে অপরাধ সংগঠনকালে অপরাধীদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক নয়, কিন্তু সক্রিয় উপস্থিতি আবশ্যক। দণ্ড প্রদানে আসেন, সাধারণ অভিপ্রায় নীতি করে সর্বনিম্ন কয়জনকে দণ্ডিত করা যায় 2 জনকে। অন্যদিকে সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে সর্বনিম্ন কয়জনকে দণ্ডিত করা যায় 5 জনকে। পরিধি আসেন, পরিধি 34 ধারার পরিধি বেশি, অপরদিকে 149 ধারার পরিধি কম। এই জায়গায় পরিধির বিষয়টা বোঝাচ্ছে সংখ্যা দিয়ে। 34-এ দায়ী করা যায় কয়জন রে, সর্বনিম্ন 2 জন দায়ী করা যায়, কিন্তু 149-এ দায়ী করতে হলে লাগে কত 5 জন। স্বতন্ত্র অপরাধে আসি, সাধারণ অভিপ্রায় বা দণ্ডবিধি 34 ধারা কোনো স্বতন্ত্র অপরাধ নয়, এটা সাক্ষ্য আইনের একটা নীতি মাত্র। অন্যদিকে দণ্ডবিধির 149 ধারা বা সাধারণ উদ্দেশ্যকে স্বতন্ত্র অপরাধ বলা যেতে পারে, মানে প্রায় স্বতন্ত্র অপরাধ বলা যেতে পারে। কেন দেখেন, কারণ বেআইনি সমাবেশের সকল সদস্য সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অপরাধ সংগঠন করে থাকে। 149 যে জায়গা আছে সে জায়গা আর কোনো অপরাধ থাক বা না থাক, কোনটা আছে বেআইনি সমাবেশ আছে 143, ঠিক আছে। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141, শাস্তি বলছে 143। ইংরেজি শব্দ দেখেন, সাধারণ অভিপ্রায়কে ইংরেজিতে বলে কি কমন ইন্টেনশন, অপরদিকে সাধারণ উদ্দেশ্যকে ইংরেজিতে বলে কমন অবজেক্ট। উদাহরণে চলে এসে একটা উদাহরণ দিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে ওই যে একটু আগে উপরে যে উদাহরণ দুইটা দিলাম সেই দুইটা উদাহরণ। ক এবং খ পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ কে খুন করে, ক কে খুনের দায় ক এবং খ কে যৌথভাবে 302 ও 34 ধারায় বিচার করা যাবে। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক রসুলপুর গ্রামে
কবর থেকে লাশ উত্তোলন করতে গেলে 5 বা ততোধিক গ্রামবাসী উক্ত ম্যাজিস্ট্রেটকে আঘাত করে, এখানে উক্ত 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশের সবাই দণ্ডবিধির 143, 332 এবং 149 ধারায় দণ্ডিত। বুঝতে পারছেন? এখন এটা যে প্রশ্নটা পড়লাম এটা হলো আগের ট্রেন্ড, মানে 2017 সাল পর্যন্ত এই ধরনের প্রশ্ন আসতো সরাসরি, যে অভিন্ন অভিপ্রায় বা অভিন্ন উদ্দেশ্য আলোচনা করুন। এখনো আসে, বাট এখন ফাঁকি ঝুঁকি দেয়। ওই যে গতবার আসছে 2.5 মার্ক, প্রতিটার মার্ক কত, 2.5, বা হায়েস্ট গেলে নাম্বার দিতে পারে 5। কিন্তু আগে, এই আমি যেবার পরীক্ষা দিই 14 সালে, লিখিত পরীক্ষা দিয়েছিলাম 14 সালে, তো তখন এই প্রশ্নটাই ছিল আপনার ওই 15 মার্কের, যে সাধারণ উদ্দেশ্য সাধারণ অভিপ্রায় আলোচনা করুন। কিন্তু এখন এই মুহূর্তে সাধারণ উদ্দেশ্য সাধারণ অভিপ্রায় 15 মার্ক আসতেও পারে, নাও আসতে পারে, বাট ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা আছে। এখন যে ট্রেন্ডের প্রশ্ন হয় সেটা হচ্ছে 3-এর বি। সবার প্রথম পেজে চলে আসেন, 3-এর বি তে কি বলছে দেখেন। অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া দণ্ডবিধির 34 ধারা প্রযুক্ত হতে পারে না। এটার অর্থ কি? বলতেছে যে অভিন্ন অভিপ্রায় মানে পূর্ব পরিকল্পনা ছিল, আর কি ছিল? অংশগ্রহণ। উপস্থিতি থাক বা না থাক, কি থাকতে হবে? অংশগ্রহণ। উভয়ের উপস্থিতি ছাড়া দণ্ডবিধি 34 ধারা প্রযুক্ত হতে পারে না। বক্তব্যটির যথার্থতা নিরূপণ, এই বক্তব্যটার ব্যাখ্যা করতে বলছে, যে অভিন্ন অভিপ্রায় বা অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া 34 ধারা প্রযুক্ত হতে পারে না, এটার ব্যাখ্যা করতে বলছে। জি। তারপরে দেখেন, একজন ব্যক্তিকে তার দ্বারা সরাসরি সংগঠিত হয়নি, মানে একজন ব্যক্তি সে সরাসরি কোনো অপরাধ করেনি, অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় মানে 34 আর অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা আলোচনা করে। বলতেছে একজন ব্যক্তি যে সরাসরি কাজটা করে নাই, সে কিভাবে 34-এর ক্ষেত্রে দণ্ডিত হইতে পারে, আর সে কিভাবে 149-এর ক্ষেত্রে দণ্ডিত হতে পারে, এটা জানতে চাইছে। ওই যে আমি বলবো, আমি এইভাবে উদাহরণ দিব যে 34-এর ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলবো যে 34-এর ক্ষেত্রে ওই যে ব্যাংকে চুরি করতে গেছে, দুইজন ভিতরে ঢুকছে, দুইজন বাইরে, আর একজন পাহারা দিচ্ছে। তাহলে যে পাহারা দিচ্ছে সে তো সরাসরি কাজটা কি করে নাই, কিন্তু তারপরেও 34 অনুযায়ী সে কি হবে? দণ্ডিত হবে, কারণ সে প্রি প্ল্যান এবং প্রি প্ল্যান অনুযায়ী অপরাধটা সংঘটিত হয়েছে। আর 149-এর ক্ষেত্রে বলবো, ওই যে 5 বা ততোধিক ব্যক্তি তারা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটে ধরেন আগা দিছে, মানে বাধা দিছে। তো বাধা দেওয়ার সময় ওই আপনার দেখা গেলো 5 জনে বাধা দিছে, আর গ্রামবাসী 100 জন পিছনে ছিল, তারা বাধা কিন্তু দেয় না, কিন্তু ওই 100 জনও দণ্ডিত হতে পারে কত দ্বারাই, যদিও তারা ওই কাজটা সরাসরি করেন। তাহলে যদিও আমরা এই প্রশ্নটার উত্তরে কেস রেফারেন্স দিয়ে পড়বো, বাট ধরেন আপনার কেস রেফারেন্স মনে নাই, কিন্তু আমার এটা লিখতে হবে, আমি কেমনে লিখবো? আমি এই উদাহরণ দিয়ে দিয়ে লিখবো। ধরেন যদি আমি প্রথম অংশ লিখি যে অভিন্ন অভিপ্রায় আর অংশগ্রহণ উপস্থিতি ছাড়া দণ্ডবিধির 34 ধারা প্রযুক্ত হতে পারে না, এটা আমি কেমনে লিখতাম? আমি প্রথমে আগে লিখতাম যে অভিন্ন অভিপ্রায় কি, 34 ধারার কোন জায়গা আছে, আর তারপরে লেখার পরে 34 ধারার উপাদান বানানো খুব সোজা। কিন্তু উপাদান কেমনে বানায়? 2 বা ততোধিক সদস্য, পূর্ব পরিকল্পনা, এবং পরিকল্পনা অনুযায়ী কি অপরাধ সংগঠিত হওয়া, সক্রিয় অংশগ্রহণ, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে, এটা উপাদান দেওয়ার পরে তারপরে আমি আলোচনা করলাম যে 34 ধারার ক্ষেত্রে কোন অপরাধের ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ দরকার, কিন্তু সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে। যেমন যে আমি আবার একটা উদাহরণ দিয়ে দিয়ে দিলাম। অথবা আলোচনার পরিশেষে বলা যায় যে 34 ধারার ক্ষেত্রে অভিপ্রায় এবং অংশগ্রহণ দুইটা থাকলেই তাকে দায়ী করা যাবে, যেটা সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও। কোনো কেস রেফারেন্স ছাড়া কেমনে লিখতাম সেটা বলি। একজন ব্যক্তিকে তার সরাসরি সংগঠিত হয়নি অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় বা অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা আলোচনা করুন। এটার ক্ষেত্রে আমার আবার অভিন্ন অভিপ্রায়ের সংজ্ঞা আমার আবার দিতে হবে। যাওয়ার পরে আমি বললাম, ওই যে উদাহরণ দিয়ে বললাম, যে অভিন্ন অভিপ্রায়ের ক্ষেত্রে যে সরাসরি কাজটায় অংশগ্রহণ করছিল কিন্তু সরাসরি সে কাজটা নিজ হাতে করে নাই, তবুও সে 34-এ দায়ী হতে পারে, যেমন উদাহরণ দিয়ে বুঝাইলাম। আবার এক অভিন্ন উদ্দেশ্যের ক্ষেত্রে, অভিন্ন উদ্দেশ্য কি 149-এ কি আছে, তারপর উদাহরণ দিয়ে বললাম। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে কোনো ব্যক্তি সরাসরি সংগঠিত না করলেও সে অভিন্ন অভিপ্রায় বা অভিন্ন উদ্দেশ্যের ক্ষেত্রে কোনো অপরাধের জন্য দণ্ডিত হতে। বুঝতে পারছেন? এবার আমরা চলে আসি মূল উত্তরে কিভাবে লিখবো সেটাই। কিন্তু ধরলাম যে আপনার প্রশ্ন কমান পড়ে নাই, কিন্তু আপনি জানেন অভিন্ন উদ্দেশ্য কি, অভিন্ন অভিপ্রায় কি, তখন কিন্তু আপনার নিজের মতো করে এই বিষয়টা কি লিখতে হবে, হাল ছাড়া যাবে না।
কি কোন কাকা? আচ্ছা দেখেন, আহ, অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের সংজ্ঞা দিতে হবে। এই প্রশ্নের উত্তরে যখন লিখবেন প্রথমে একটু কি দিয়ে নেবেন? অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের সংজ্ঞা। তারপরে দেখেন অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ব্যতীত 34 দ্বারা প্রযুক্ত হতে পারে না বক্তব্যটির যথার্থতা নিরূপণ। এই জায়গায় আমরা দুইটা কেস রেফারেন্স দিব। প্রথম যেটা দেখেন, বাংলাদেশ বনাম আবেদ আলী, 36 DLR এডি কত 234 মামলায় বলা হয়েছে দণ্ডবিধির 34 ধারার অধীন মূল মামলার ভিত্তি হলো অভিন্ন অভিপ্রায় সহকারে অপরাধ সংগঠনে অভিযুক্ত ব্যক্তির কি গ্রহণ, অংশগ্রহণ। দ্বিতীয় মামলাটা, প্রথমটা মনে থাক বা না থাক, দ্বিতীয়টা মনে রাখেন। দেখেন, মেজর বজলুল হুদা বনাম রাষ্ট্র, 62 DLR AD 1। বজলুল হুদা কে ছিলেন বলেন তো? বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি। তো আচ্ছা দেখেন, সেটা অন্য কথা, আমরা এই জায়গায় দেখি। দেখেন, আচ্ছা, মামলায় বলা হয়েছে যে 34 ধারার অন্যতম বৈশিষ্ট্য হলো কার্য সংগঠনে অংশগ্রহণ, কিন্তু সকল ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, শারীরিক উপস্থিতির মাধ্যমে এমন অংশগ্রহণ অপরিহার্য না। এটা দেখেন, অংশগ্রহণ করা মূল কথা, কিন্তু সবসময় শারীরিক উপস্থিতির মাধ্যমে অংশগ্রহণ করার দরকার নাই। এই মামলায় সুলতান শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত ছিল না। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন হত্যা করা হয় তখন সে ধানমন্ডি 32 নম্বরে ছিল না। যখন শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল তখন সুলতান শাহরিয়ার রেডিও স্টেশনে উপস্থিত ছিল। তখন সে ছিল কোথায়? রেডিও স্টেশনে। অভিযুক্ত সুলতান শাহরিয়ারের পক্ষে দণ্ডবিধি 302/34 ধারা তার দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল এই যুক্তিতে যে যেহেতু তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিল না, সেহেতু কোনো প্রকার প্রকাশ্য কাজের মাধ্যমে সে হত্যায় অংশগ্রহণ করে নাই। তারা যখন বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ড দিয়ে দিল তখন ওই দণ্ডরে সে রিট করে চ্যালেঞ্জ করছে যে আমার এই দণ্ড কি বৈধ না, কারণ আমি তো ওই সময় ছিলাম হলো রেডিও স্টেশন, আমি তো ওই বাড়িতে ছিলাম না। দণ্ডিত আসামির পক্ষে আরো দাবি করা হয়েছিল যে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে তার ক্ষেত্রে 34 ধারা অভিন্ন অভিপ্রায় নীতি প্রয়োগ করতে পূর্ব পরিকল্পনা অনুসারে ঘটনাস্থলে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে, আন্ডারলাইন করে, তার উপস্থিতি অবশ্যই প্রমাণ করতে হবে। সে বলতেছে যে আমার 34 পূর্ব পরিকল্পনা যদি থাকেও, কিন্তু আমি তো সরাসরি ওই জায়গা ছিলাম না। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অংশগ্রহণ তথা প্রকাশ্য কার্য প্রমাণ করতে হবে। মানে এই জায়গায় অংশগ্রহণটা প্রত্যক্ষও হতে পারে, আবার কি পরোক্ষ। প্রত্যক্ষ মানে হলো সরাসরি থাকা, আর পরোক্ষ মানে কি সরাসরি থাকা না, বা টোটাল ব্যাপারটাই অংশগ্রহণ করা। অর্থাৎ 34 দ্বারা প্রয়োগ করতে হলে অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ থাকতে হবে, তবে আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ, ঘটনাস্থলে উপস্থিত থেকে যে অপরাধে অংশগ্রহণ করতে হবে এমন কোন শর্ত 34 দ্বারা আবশ্যক। মানে তার অংশগ্রহণ বলতে বলতে এটা বোঝায় নাই যে তার শারীরিক ভাবেই অংশগ্রহণ করতে হবে, সে মূল টোটাল ব্যাপারটাই তো অংশগ্রহণ করতে পারে। সে হয়তো ওই অপরাধটা সহায়তা করতেছে রেডিও স্টেশনে থেকে সকলের সাথে যোগাযোগ করে। তো এক্ষেত্রে তাকে দণ্ডিত করলে এটা কি হবে না, অবৈধ হবে না। তাহলে আলোচনার পরিশেষে বলা যায় যে যে অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ব্যতীত দণ্ডবিধি 34 দ্বারা প্রযুক্ত হতে পারে না। এখন আমরা প্রশ্নের দ্বিতীয় পার্টে চলে আসি। দেখেন, সরাসরি সংগঠিত করেনি এমন অপরাধে দায়ী করতে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের কি ভূমিকা। মানে যে অপরাধটা কোনো ব্যক্তি সরাসরি করে নাই কিন্তু তারে দায়ী করতে অভিন্ন অভিপ্রায় বা অভিন্ন উদ্দেশ্যের কি ভূমিকা আছে। তো আমরা প্রথমে আসি 34 ধারার ভূমিকা। 34 ধারার ভূমিকা মানেই তো অভিন্ন অভিপ্রায়ের ভূমিকা, নাকি? 34 ধারা প্রয়োগ করতে হলে পরিকল্পিত অপরাধটি প্রত্যেক অভিযুক্ত কর্তৃক সরাসরি সংগঠন করা অপরিহার্য না। দেখছেন, আন্ডারলাইন করে, সরাসরি সংগঠন করা কি অপরিহার্য? সরাসরি সংগঠন করা অপরিহার্য না। ধরেন আমরা এই জায়গায় কেস রেফারেন্স দিছি, বাট আপনার কেস রেফারেন্স মনে নাই বা আমি কেস রেফারেন্স জানি না, তাহলে আমি উদাহরণ দিয়ে দেবো। ওই উদাহরণ দিয়েই দিবেন যে 5 জন ব্যক্তি ব্যাংক চুরি করতে গেছে, 2 জন ভিতরে ঢুকছে, 2 জন পাহারা দিচ্ছে, আর একজন শহর ভরে ইয়ে রাখছে, নজর রাখতেছে। দেখেন, রসুল বক্স বনাম রাষ্ট্র 22 DLR 297 মামলায় বলা হয়েছে কোন মামলার ক্ষেত্রে দণ্ডবিধি 34 ধারা প্রয়োগ করতে হলে অপরাধে অংশগ্রহণকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কার্যটি করেছে এটি অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি 34 ধারা প্রয়োগ করতে চান সবার আগে দেখাইতে হবে তাদের মধ্যে কি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল। কিন্তু
এর অর্থ এই নয় যে অপরাধে অংশগ্রহণকারী প্রত্যেক অপরাধী একই প্রকৃতির কাজ, সবার একই প্রকৃতির কাজ করার দরকার নাই, সবাই যে শীত কেটে ঢুকে ব্যাংকের লকার থেকে টাকা বের করবে বিষয়টা কিন্তু তা না। এক্ষেত্রে এমনও হতে পারে যে অপরাধীদের মধ্যে কয়েকজন কিছুই করেনি, বা শুধুমাত্র হাজির থেকে অপরাধ সংগঠনে কি করেছে, সাহায্য করেছে। সুতরাং কোনো অপরাধ সরাসরি সংগঠন করেনি এমন অপরাধের জন্য 34 ধারায় অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে যৌথভাবে আহ দায়ী হতে পারে, যদি সে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধ সংগঠনে কি করে, অংশগ্রহণ করে। তবে এক্ষেত্রে তার অপরাধ সংগঠনে সরাসরি অংশগ্রহণ কি না, অপরিহার্য। এটা হলো 34-এর আমি আলোচনা করলাম যে সরাসরি সে যদি শারীরিক ভাবে কোনো কাজ নাও করে তবুও তার 34 ধারায় দায়ী করা যাবে। এবার চলে আসি আমরা 149-এর ভূমিকা। 149 ধারার ভূমিকা দেখেন। 149 ধারার বিধান ব্যতীত বেআইনি সমাবেশের কোনো সদস্যকে কোনো অপরাধের জন্য দায়ী করা যায় না। অর্থাৎ আপনি যদি বেআইনি সমাবেশের কোনো সদস্যকে দায়ী করতে চান, আপনার ধারা লাগবে কোনটা, 149। 149 ধারা কি আপনি দায়ী করতে পারবেন? পারবেন না। 149 ধারায় মূলত পরার্থদায়ের বিধান যুক্ত করা হয়েছে, যেটার মূল বিষয় হলো বেআইনি সমাবেশের কোনো একজন সদস্যের অপরাধের জন্য অন্যান্য সদস্যরা দায়ী হবে যদি 149 ধারায় উল্লেখিত শর্তসমূহ পূরণ করে। 149 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য নীতি প্রয়োগ করে একজন ব্যক্তিকে তার দ্বারা সংগঠিত হয়নি এমন কাজের জন্য দণ্ডিত করা যায়। যেমন দেখেন, 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে ম্যাজিস্ট্রেটকে তার কার্য সম্পাদনে বাধা দেয়। উক্ত 5 বা ততোধিক ব্যক্তির সকলে বাধা না দিলেও যেহেতু তারা একই স্থানে উপস্থিত ছিল, অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ না থাকলেও শুধুমাত্র সক্রিয় উপস্থিতি থাকলেই উক্ত সমাবেশের সকল সদস্য সমানভাবে কি হবে, দোষী হবে বা দায়ী হবে। সুতরাং কোন ব্যক্তি কর্তৃক সরাসরি সংগঠিত হয়নি এমন কোন অপরাধের জন্য দণ্ডবিধি 34 এবং 149 ধারা নীতি প্রয়োগ করে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে যৌথভাবে দণ্ডিত করা যেতে, বুঝলেন কিনা? এই যে যে প্রশ্নটা পড়লাম, প্রথম অংশে জানতে চাইছে যে 34-এর ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ ছাড়া 34 ধারা প্রয়োগ করা যাবে না, ব্যাখ্যা করুন। এটা চাইছিল প্রথম অংশে। দ্বিতীয় অংশে চাইলো যে কোনো ব্যক্তি যদি সরাসরি কোনো কাজ নাও করে তখন কিভাবে তাকে অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিন্ন উদ্দেশ্য অনুযায়ী তাকে দায়ী করা যায়। বুঝতে পারছেন? 34-এর ওই প্রথম অংশের ক্ষেত্রে আমি দুইটা কেস দিব, বজলুল উদ্দারটা অবশ্যই দিবেন, আর একটা মনে থাক বা না থাক। আর এই ক্ষেত্রে 34-এর ভূমিকা, 149-এর ভূমিকা। আপনার কিন্তু এই প্রশ্ন নিজের মতো বুঝে বুঝে লেখা যায় যদি আপনার ওরকম বুঝে থাকেন আর কি। এই অনলাইনে যারা আছেন, ক্লাস আমার সামনে যারা আছেন, কোনো প্রশ্ন আছে কিনা ভাই সাহেব? ধন্যবাদ। দেখেন, আমরা থার্ড ব্র্যাকেট মানেই এটা আপনাদের মানে প্রশ্নে নাই, বাট আমাদের জানতে হবে, তারা 35টা জানতে হবে। আমাদের 34 ধারায় বলছিল কমন কমন ইন্টেনশন, আর 35-এ বলছে সিমিলার ইন্টেনশন। ধরেন 5 জন ব্যক্তি, 2 জন ব্যক্তি ধরি, 2 জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাকারিয়ার বাড়ি চুরি করতে গেছে, তখন ওই 2 জনকে চুরির মামলায় দায়ী করা যাবে 379-এর সাথে 34। আর 2 জন ব্যক্তি একজন আর একজনের চিনুক বা না চিনুক, তারা যে জাকারিয়ার বাড়িতে ডাকাতি করবে এটা তাদের মধ্যে কোনো কথা হয়নি, যার যার মতো করে গেছে, 2 জনই গেছে এক বাড়িতে চুরি করতে, যাই ধরা খাইছি। তাহলে এই জায়গায় তাদের অভিন্ন অভিপ্রায় ছিল না, জায়গা ছিল একই অভিপ্রায়। তখন এই 2 জনের বিচারও একসাথে করা যাবে, সেই ক্ষেত্রে 379-এর সাথে আসবে 35। এই জায়গা 34 নাই, জায়গা কত আসবে? কারণ তারা তো 2 জন একসাথে পরিকল্পনা করে নাই, তারা নিজেরা নিজেরা গেছে, বাট 2 জনের অভিপ্রায় ছিল একই, অভিপ্রায় ছিল একই। এটা আসবে কত? 35। তো একটু করি। অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় বা একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন, যখন কতিপয় ব্যক্তি একই অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে কোনো অপরাধ সংগঠন করে তখন উক্ত সকল ব্যক্তি সমানভাবে তাই হবে। ওই একই অভিপ্রায় শব্দটা, একই অপরাধমূলক জ্ঞান, একই শব্দটা গোল দিন, একই অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে 34 ধারার ক্ষেত্রে সকল ব্যক্তির মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধটি সংগঠিত হয়, কিন্তু 35 ধারায় সকল ব্যক্তির মধ্যে যৌথ পরিকল্পনা থাকে না। বুঝেন কিনা? 34-এ যে কয়জন অপরাধ করে তাদের মধ্যে আগে থেকেই ওই বিষয় কি থাকে, পূর্ব পরিকল্পনা থাকে, কিন্তু 35-এ পরিকল্পনা যার যার তার তার, কিন্তু তারা করছে সবাই এক কাজ।
ধরেন গণভবন ভাঙচুর কইরা যে জিনিসপত্র গুলো নিছে, ওদের কি 34 আসবে না 35 আসবে বলেন? এদের যদি অ্যাকচুয়ালি আসে কিন্তু 35। তার মনে করে যে মুরগি নিয়ে গেছে যা যা নেক না কেন, ডিম নেছে। তো এটা আচ্ছা দেখেন, শুনেন, ওই জায়গায় সবাই যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গেছে বিষয়টা তা না। যখন যখন ভেঙে গেছে তখন অনেকে আবেগেও গেছে। দেখেন, দেখেন, আচ্ছা, তা আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন। গয়ের বাড়িতে চুরি করতে গিয়ে, গয়ের বাড়িতে চুরি করতে গিয়ে ক, খ ও চ একই সময় ধৃত হয়। চুরি করতে গেছে কার বাড়িতে? গয়ের বাড়িতে। যদিও ক, খ ও চ একে অন্যের সাথে কোনো পরিকল্পনা ছাড়াই চুরি করতে এসেছিল, কিন্তু তাদের মধ্যে যেহেতু একই অভিপ্রায় ছিল তাই তাদের সকলকে দণ্ডবিধি 329/35 ধারায় দণ্ডিত করা যাবে। তাহলে যদি আপনাকে বলে কমন ইন্টেনশন কত? 34। যদি বলে সিমিলার ইন্টেনশন 35। 36 ধারাটা পড়বো, দেখেন। আপনারা আগে পরে কখনো পড়েন নাই, 36 ধারাটা একটু দেখি। ধারা 36, আংশিক কার্য করে আংশিক কার্যবিরতির দ্বারা সাধিত ফলাফল। এটার অর্থ কি? মানে আপনি একজন মানুষকে মারছেন আর 2 দিন না খাওয়াই রাখছেন, মারা গেছে, তাহলে ধরে নেওয়া হবে তাহলে এই যে আংশিক কার্য করছেন, মানে মারছেন যেটা কি আংশিক কার্য, আর যে না খাওয়াই রাখছেন এটাই কি আংশিক কার্য বিরতি। এখন সে যদি মারা যায় তাহলে ধরে নেওয়া হবে হয় আপনি পুরোপুরি তারে প্রহার করে মেরে ফেলছেন, অথবা না খাওয়াইয়া মেরে ফেলছেন। এটাই হচ্ছে কত দ্বারা? 36 দ্বারা। একটু পড়ি, দেখেন। যখন কোনো অপরাধ, আন্ডারলাইন করেন, আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির ফলাফল। আংশিক হচ্ছে কার্য, মানে আপনি তারে মারামারি প্রহার করছেন, এটা হলো আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির ফলাফল। সেক্ষেত্রে উক্ত অপরাধটি সম্পূর্ণ কার্য, আন্ডারলাইন করবেন, বা কার্যবিরতির মাধ্যমে সাধিত হয়েছে মর্মে গণ্য করতে হবে। ধরেই নেওয়া হবে আপনি সম্পূর্ণ কার্যের মাধ্যমে অপরাধটা করছেন, অথবা সম্পূর্ণ অপরাধটা করছেন সব কার্যবিরতি দ্বারা। এবং সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির দ্বারা কোনো অপরাধ, অপরাধ পদে পাওয়া গেছে, কোনো অপরাধ করলে কোনো ব্যক্তি যেভাবে দায়ী হতো, আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির দ্বারা অপরাধ করলে অনুরূপ ভাবে দায়ী হবে। মানে বিষয়টা হচ্ছে যে সে যেরকম তারা যদি পুরাপুরি প্রহার করে মেরে ফেলতো সেভাবে, অথবা তারা যদি কোনো মারে নাই, একেবারে না খাওয়াই মেরে ফেলছে, সেইভাবেই সে দণ্ডিত হবে। উদাহরণ দেখেন, ক কে হত্যার জন্য, খকে হত্যার জন্য অভিযুক্ত। ক মারছে কাকে? খকে। খকে স্বেচ্ছায় হত্যা করেছে আংশিকভাবে খাদ্যদান হতে বিরত থেকে। মানে করে, ধরেন 2 দিন খাবার দেয় নাই এবং আংশিকভাবে তাকে মারধর করে, মানে যে খাবার দেয় নাই তাতে মারা যাওয়ার কথা না, আবার যে মারছে তাতেও মারা যাওয়ার কথা না, কিন্তু দুইটার কম্বিনেশনে সে মারা গেছে। তাহলে ধরে নেওয়া হবে সে পুরোপুরি তারে প্রহার করে মারছে, অথবা পুরোপুরি কি না খাইয়ে মারছে। এটা হলো 36। এক্ষেত্রে খকে হত্যার জন্য কি হবে? তাই হবে। বুঝলেন কিনা 36 দ্বারা? আপনাদের এটা প্রশ্ন আসতেই পারে 36 দ্বারায়, যে অমুককে 2 দিন স্যার প্রহার আবার করছে, একটু 2 দিন আবার না একটু করে বলতেন রাখছে। যদি স্যার। হ্যাঁ বলেন। স্যার আবার একটু বলতেন যদি সংক্ষেপে। সংক্ষেপে হচ্ছে, ধরেন আব্বাস সাহেব, আপনি একজন জি স্যার। ব্যক্তিকে, আপনি একজন ব্যক্তিকে একটা রুমে 2 দিন তাকে আটকিয়ে রেখেছেন, আটক করে রেখেছেন, তাকে কোনো খাবার দেন নাই, এবং এরপরে তারে হালকা মার দিছেন, সে মারা গেছে। তাহলে এই জায়গায় আপনি তারে দুই ভাবে মারছেন। এক হলো তারে কার্যবিরতির মাধ্যমে, কার্যবিরতি মানে হলো তার খাবার আপনি দেন নাই, জি এটা। আর স্যার। একটা হলো কার্য, কার্য মানে হলো তারে আপনি প্রহার করছেন। তো আপনার এই দুই কার্যের কারণে সে মারা গেছে। এখন আপনি তারে যদি পুরোপুরি প্রহার করে মারতেন, অথবা তারে যদি একেবারে না খোয়াই মারতেন, তাহলে যেভাবে দায়ী হতেন এখনো সেইভাবেই খুনের জন্য দায়ী হবেন। ধরে নেওয়া হবে যে আপনি হয় তারে পুরোপুরি ভাবে প্রহার করে মারছেন, অথবা পুরোপুরি ভাবে তাকে কার্যবিরতি মানে না খাওয়াইয়ে মারছেন। মোট কথা হলো আপনি হত্যার জন্য দায়ী হবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটাই 36 দ্বারা। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে বাকিটা এটা শুরু স্যার হয়েছে। আলাদা অপরাধ স্যার, এটা আলাদা অপরাধ। হ্যাঁ, হত্যার জন্য দায়ী হবে। জি স্যার।
বিরতির পর ক্লাস শুরু করে দেখেন। আমরা 36 ধারা পড়েছি বিরতির আগে। 37 ধারাটা দেখেন। আহ কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহায়তা করা, এটা অনেকটা এরকম যে ধরেন দুইজন ব্যক্তি পরিকল্পনা করছে যে আমরা আমাদের অফিসের বসরে, দুইজন পিয়ন ধরেন পরিকল্পনা করছে, দুইজন পিয়ন পরিকল্পনা করছে যে বস তো আমার কাছে চা চাই আর তোর কাছে কফি চাই বা বিভিন্ন খাবার যে চাই, আমরা আস্তে আস্তে বিষ মিশাইয়া ওনারে বিষ খাওয়াইতে খাওয়াইতে একসময় কি মেরে ফেলবো। তো এটা কিন্তু একটা স্লো প্রসেস, মানে এমন না যে আজকে বিষ খাইলে আজকেই মারা যাবে। তাহলে দুইজন পর্যায়ক্রমে বিষ খাইতে খাইতে দেখা গেল যেদিন এক পিয়ন খাওয়াইছে সেদিন আর এক পিয়ন তো উপস্থিত ছিল না। তো এই জায়গায় কিন্তু উভয়ই সমানভাবে দায়ী হবে। এটাই বলছে কত দ্বারাই, 37 ধারা, অর্থাৎ কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহায়তা করা। কেমনে একটু আমরা পড়ি, তাহলে আরো ভালো বুঝবো। দেখেন যে যে ক্ষেত্রে কতিপয় কাজের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন করা হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি একাকী বা যৌথভাবে অন্যের সাথে উক্ত কাজসমূহের যে কোনো একটি কার্য করার মাধ্যমে উক্ত অপরাধ সংগঠনে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করে, সেক্ষেত্রে সহযোগিতাকারীও উক্ত অপরাধের জন্য দায়ী হবে। কেমনে দেখেন, অপরাধজনক কার্যে সহযোগিতা করা একটি অপরাধ এবং ফলশ্রুতিতে কোনো অপরাধে অভিযুক্তকে সহযোগিতা শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ সংগঠনে ইচ্ছাকৃত সহযোগিতা 37 ধারা প্রয়োগ করার পূর্ব শর্ত। এটা যদি না বুঝে থাকেন আমি আপনার ভাষায় লিখতে পারেন। কেমনে, যে দুই বা ততোধিক ব্যক্তি যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী, মানে আংশিক ভাবে কোনো কার্য সম্পাদনের মাধ্যমে, মানে কতিপয় কার্য আস্তে আস্তে সম্পাদনের মাধ্যমে কোনো অপরাধ সংগঠনের পূর্ব পরিকল্পনা করে, তাহলে তারা সমানভাবে কি দায়ী হবে। যদি এরকম ভাবে শুনেন, পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে, ধরেন ক আর খ পরিকল্পনা করছিল তারা গড়ে বিষ খাওয়াইয়ে মারবে, তো যেদিন ক, প্রথম দিনই যেদিন ক বিষ খাওয়াইছে সেই দিনই সে মারা গেছে, তাহলে এই জায়গায় কি খ দায়ী হবে কিনা বলেন? কত দ্বারায়? 27 দ্বারা। কারণ তারা কতিপয় কার্যের মাধ্যমে অপরাধটা করতে চেয়েছিল। যদি এরকম হতো ক যেদিন খাওয়াইছে সেদিন মারা যায় নাই, যেদিন খ খাওয়াইছে সেদিন মারা গেছে, তাহলে দুজনই দায়ী হবে। এটাই কত? 37। বুঝতে পারছেন? তা আমার এটা জানা কেন জরুরি, আমাদের ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিলে কোনো জায়গা থেকে যেন আমাদের বাধাইতে না পারে। 34 তো আমরা আগে থেকেই জানতাম, 35, 36, 37ও 38ও জানিয়ে গেলাম, কোন জায়গার থেকে বাধাবে। সুতরাং উদাহরণ এইভাবে দিয়ে দিল হঠাৎ একটা, আমরা যদি না জানতাম যে একজন ব্যক্তি আর একজনকে প্রহার করছে আর 2 দিন না খাওয়াই রাখছে, মারা গেছে, এখন তার দায় নিরূপণ করুন, তাহলে আমার এই জায়গায় লাগবে কোন ধারা? 36 ধারা। আর এই যে কতিপয় কার্যের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন করলে, এটা কত? 37 ধারা। একটু উদাহরণ করে দেখেন। ক ও খ আলাদাভাবেও ভিন্ন ভিন্ন সময়, আলাদাভাবেও কি ভিন্ন ভিন্ন সময় অল্প মাত্রার বিষ প্রয়োগ করে গ কে খুন করার জন্য একমত হয়। অল্প মাত্রার বলে নাই যে একবারে মারবো। ক ও খ গ কে খুন করার লক্ষ্যে চুক্তি মোতাবেক গ কে বিষ প্রয়োগ করে, গ এর উপর প্রয়োগিত কতিপয় মাত্রার বিষের প্রভাবে গ এর কি হয়? মৃত্যু হয়। যদিও ক ও খ এর কার্য পৃথক, কারণ তারা পৃথক পৃথক ও ভিন্ন ভিন্ন সময় বিষ প্রয়োগ করেছে, তথাপি তারা চুক্তি মোতাবেক কোন সংগঠনের স্বেচ্ছায় সহযোগিতা করেছে এবং এই কারণে তারা উভয়ই উক্ত খুনের জন্য কি হবে? দায়ী। আমি আবারও বলে দিই যে দুইজনে পরিকল্পনা করলো যে ভিন্ন ভিন্ন সময় বিষ খাওয়াবো, শুধু বিষ না, তখন বললাম যে আমরা হালকা মারি দেবো, ওরে হালকা মারতে মারতে ওরে মেরে ফেলবো। তো যেদিন একজন গিয়ে হালকা ধরেন থাপ্পড় দিছে, ওই থাপ্পড়ে সে মারা গেছে, তাহলে শুধু সে দায়ী হবে না, কে? দুইজনে মিলে যে পরিকল্পনা করছিলাম সেও সমানভাবে দায়ী হবে। কত দ্বারাই? 37। আচ্ছা, আমরা 38 ধারায় আসি। 38 ধারা আমরা এর আগে পড়েছি। 38 ধারা হলো, দেখেন, ধারা 38, অপরাধজনক কাজে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষী হতে, ধরেন অপরাধ হয়েছে একটা, কিন্তু দুইজন দুই সাজা পাবে, দণ্ডে পাবে। কেমনে? ধরেন আমানুর সাহেব আর জাকারিয়া, ওনাদের মধ্যে হঠাৎ একটা বাক বিতণ্ডা হচ্ছে, দুইজনের মতের মিল হয়েছে অমিল হয়েছে। তো আমানুর সাহেব জাকারিয়া এমন একটা কথা বলছে যে আমানুর সাহেব জাকারিয়ারে মারতে গেছে, এবং যদি মারতো সেটা নিন্দনীয়, নরহত্যা হবে। এখন অনুপ আবার পাশে বসা, অনুপ আমানুরের হাতে সিস্টেম একখান ছুরি ধরাই দিছে যে খালি হাতে যাবা কেন, দিবা তো ভালো ভাই দাও, ছুরি দিয়ে দাও। তো এই জায়গায় অনুপের পূর্ব শত্রুতা ছিল কার সাথে? জাকারিয়ার সাথে। এবং
এই জায়গা তো আমানুর তো ইনস্ট্যান্ট রাগ হয়েছে, মানে তাৎক্ষণিক ভাবে রাগ হয়েছে, তার তো পূর্ব পরিকল্পনা ছিল না। তাই আমানুর যে ঠিকই তার রাগের বশবর্তী হয়ে জাকারিয়ারে হত্যা করছে। তাহলে এই জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বাট আমানুর এই জায়গায় করছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, মানে গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। এই কারণে আমানুর দণ্ডিত হবে নিন্দনীয় নরহত্যায়। আর উনি সিস্টেমে ছুরিটা হাতে ধরাই দিছে, উনি দণ্ডিত হবে কিসের জন্য? ইনি দণ্ডিত হবে খুনের জন্য। এই যে এটাই হচ্ছে 38 ধারা। এই যে দেখেন, দেখেন, অপরাধজনক কার্য জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষী হতে পারে। দেখেন, যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি অবশ্যই কয়জন? হ্যাঁ বলেন, কতিপয় ব্যক্তি মানে কয়জন? সর্বনিম্ন দুইজন। কোনো অপরাধজনক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত হয়, সেক্ষেত্রে তারা সেই কাজের মাধ্যমে আন্ডারলাইন করবেন ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। এটা কেমনে দেখেন, ওই যে এক্স ওয়াই কে প্রহার করে, মানে এক্স মারছে কারে? ওয়াই রে। এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে এবং জেড একজন দর্শক হয়ে ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করার এবং তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায়ে তদুদ্দেশ্যে ওয়াই এর হাতে একটি ছুরি দেয়। জেড ছিল কিন্তু দর্শক, সে বলল যে এই তোমারে মারলো, সাহস কত বড় ওর, এই ধরো এই যে ছুরি নাও। তাহলে এই যে যে সে ওয়াই এর হাতে যে ছুরিটা দিয়ে দিল এবং ছুরিটির সাথে ওয়াই এক্স কে হত্যা করে। এখানে 38 ধারার বিধান মতে হয় নিন্দনীয় নরহত্যা সংগঠনের দায়ে এবং জেড কিসের? খুন সংগঠনের দায়ে দণ্ডিত। তাহলে আমরা যতগুলো ধারা এখানে পড়লাম, দেখেন আজকে আমরা পড়ছি 34 ধারা, অভিন্ন অভিপ্রায়, দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা করছিল, অপরাধ ও সংগঠন করছে, এটা হলো 34, সমানভাবে দায়ী হবে। 35-এ বললো সিমিলার ইন্টেনশন, দুই বা ততোধিক ব্যক্তি বা তারা যে অপরাধটা করছে নিজেদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, সবাই মিলে চুরি করছে, ধরা খাইছে এক জায়গায় গিয়ে, দেখা গেলো যে সবাই এক বাড়িতে চুরি করছে, তাহলে তাদেরকে দায়ী করার জন্য আসবে কত? 35। যদি কোনো ব্যক্তি কোনো কার্য দ্বারা বা কার্যবিরতি দ্বারা কোনো অপরাধ করে, তাহলে ধরে নেওয়া হবে সে কার্য দ্বারাই টোটাল অপরাধটা করছে বা কার্যবিরতি দ্বারাই টোটাল অপরাধটা করেছে। ওই যে একজন রে না খাই রাখছেন এবং তারপরে হালকা চর থাপ্পড় দিচ্ছেন, সে গেছে মারা, তাহলে ধরে নেওয়া হবে তারে আপনি প্রহার করে মারছেন অথবা না খাওয়াইয়া মারছেন এবং খুনের দায়ে আপনি দণ্ডিত হবেন। এটা কত? 36। যদি কতিপয় ব্যক্তি কতিপয় কার্যের মাধ্যমে কোনো অপরাধ সংগঠনে পূর্ব পরিকল্পনা করে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী। ওই যে অল্প অল্প বিষ প্রয়োগে মারার পরিকল্পনা করছে, এটা কত? এবার চলছে 38, যে অপরাধজনক কার্যে জড়িত ব্যক্তিগণ, কাজ হয়েছে একটা বা দুইজন ভিন্ন অপরাধে দণ্ডিত হতে পারে। একজন দায়ী হবে নিন্দনীয় নরহত্যার জন্য, আর একজন দায়ী হবে কিসের জন্য? খুনের জন্য। ধন্যবাদ। তো এখন আমরা কতগুলা সমস্যামূলক প্রশ্ন, একটু আগে আমার এমসিকিউ গ্রুপের একজন প্রশ্ন করছে যে স্যার একটা মামলায় কি ধরেন 302 এর সাথে 109, 34, তারপরে 149 এগুলো যোগ হতে পারে কিনা বলেন? মানে মেইন অপরাধ তো 302, সে জায়গায় 109ও আছে, 34ও আছে, আবার 149ও থাকতে পারে। অবশ্যই পারে। পারে না কেন? যদি পূর্ব পরিকল্পনা যারা করছে তারা 34, যে প্ররোচনা দিছে কত? 109। আর যারা ওই যে অংশগ্রহণ করছিল, পূর্ব পরিকল্পনা ছিল না বাট অংশগ্রহণ করছে, তাদের কত? 149। তাহলে দেখেন, এক্স এবং ওয়াই বারংবার এবং বিভিন্ন সময়ে স্বল্প মাত্রার বিষ প্রয়োগে জেড কে হত্যার জন্য একমত হয়। জেড কে হত্যার অভিপ্রায় এক্স এবং ওয়াই চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে, এরূপ কয়েকবার বিষ প্রয়োগের ফলে জেড এর মৃত্যু হয়। এতে এক্স এবং ওয়াই এর দায় কে দায়ী করা যায় কি? কত দ্বারা বলেন তো? কত দ্বারা? 37 দ্বারা, মাত্রই পড়লাম। তো আমরা জানি, যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের এই সমস্যামূলক প্রশ্ন আমরা 4টা ধাপে করে থাকি। তো এখানে যে ধাপটা উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে ঘটনার বর্ণনা। এটা আমরা উল্লেখ করিনি, বাট ঘটনার বর্ণনা আপনি প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। তাহলে এক্ষেত্রে ঘটনার বর্ণনা হবে, আপনি ঘটনা বর্ণনা দিয়ে শুরু থেকে এই স্যার জেড একটা এর প্রশ্ন মৃত্যু ছিল হয় স্যার। নাকি? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এখানে যদি ঘটনার বর্ণনাটা না দিয়া বাকিগুলা লেখা যায় তাহলে কি স্যার মার্ক কম দিবে? প্রথমত এই জায়গায় আপনি 4টে পয়েন্ট না দিয়ে যদি একেবারে কিছু না দিয়ে ঢালাও ভাবেও লেখেন, তাতে কোনো সমস্যা নাই। আমি জাস্ট আপনারা একটা বুঝাইলাম যে এরকম লিখলে ভালো হয় আর কি। আমি এটা বলতেছি না যে এরকম না লিখলে আপনি নাম্বার পাবেন। এখন আপনার যদি, আব্বাস সাহেব আপনার প্রশ্নের ক্ষেত্রে আসি, যদি আপনার সময় থাকে
তাহলে আপনি জি স্যার। ঘটনা বর্ণনাটা লিখেন। আর যদি মনে হয় যে সময় স্বল্পতা, তাহলে ঘটনার বর্ণনা দিয়ে টোটাল ফ্যাক্টটা না লিখে আপনি ওটার সংক্ষেপে দুই এক লাইনে নিয়ে আসেন, যে জি স্যার। এটারে জি স্যার। আমরা এই ফ্যাক্টরে সংক্ষেপে কেমনে আনতে পারি। আমি বললাম এক্স ও ওয়াই বিভিন্ন সময়ে বিষ প্রয়োগে মাত্রার পরিকল্পনা করে পরবর্তীতে জেড এর মৃত্যু মৃত্যু ঘটায়, এ জায়গায় এক্স ওয়াই দায়ী হবে কিনা। বড় ফ্যাক্টরে আমি কি করে নিয়ে আসছি, তো যখন আমার সময় স্বল্প। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ ওই টাইম ম্যানেজমেন্টের জন্যই জিজ্ঞেস করছি আর কি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, জি। তো জেড এর মৃত্যু হয়, এতে এক্স এবং ওয়াই রে দোষী করা যায় কিনা, তাহলে আমরা বিচার্য বিষয় যদি দেখি এক্স ও ওয়াই কে দায়ী করা যাবে কিনা তা আলোচনা করতে হবে। তো এটা উত্তর লেখা খুবই সহজ, আমি আগে সরাসরি 37 ধারা আলোচনা করে দিব। তারপরে বললাম যে যেহেতু এক্স এবং ওয়াই তারা বিভিন্ন সময় স্বল্প মাত্রার বিষ প্রয়োগে কি করেছে, মানে পরিকল্পনা করেছে এবং তারা বিষ প্রয়োগ করেছে, তাই এক্ষেত্রে তারা দুইজনই দায়ী হবে কত দ্বারাই, 37 দ্বারা। তা আপনি একবার রিডিং পড়লেই পেরে যাবেন এই আর কি। আচ্ছা, এরপরে আমরা পরেরটা আসি, দেখেন। এক্স এই মর্মে এজাহার দায়ের করেন যে 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমির ধান কাটা শুরু করে। তাহলে এক্স এজাহারে বলছে যে 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ, অবৈধ সমাবেশ মানে বেআইনি সমাবেশ, তার জমির ধান কাটা শুরু করে। এক্স উক্ত কাজে বাধা দিলে হয় ও অন্য 10 জন অস্ত্র শস্ত্র সহ এক্স কি করে, আক্রমণ করে। এক্স যখন বাধা দিচ্ছে যে তোমরা আমার জমি ধান কাটতেছো কেন, তখন এক্স ওয়াই সহ, ওয়াই আর অন্য 10 জন এক্স এ কি করছে, অস্ত্র সহ আক্রমণ করছে। সকল অভিযুক্তের বিরুদ্ধে দ্য পেনাল কোডের 143, 143-এ কি আছে, বেআইনি সমাবেশ, আমরা সামনে পড়বো। 147-এ আছে দাঙ্গা, 148 আছে মারাত্মক অস্ত্র সহ দাঙ্গা ধারা অভিযোগ গঠিত হয় সকলের বিরুদ্ধে। 143 মানে বেআইনি সমাবেশ, 147 হচ্ছে আপনার দাঙ্গা, আর 148ও দাঙ্গা উইথ ডেডলি ওয়েপন মারাত্মক অস্ত্র সহ অভিযোগ গঠিত হয়। সাক্ষ্যে প্রমাণিত হয় যে প্রথম 7 ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক, এবং সাক্ষ্যের ওই মামলায় প্রমাণিত হয়েছে যে প্রথম যে 7 জন শ্রমিক যে ধান কাটতেছিল তারা হচ্ছে তাদের কি ভাড়া করা শ্রমিক, তাদের কাজই হচ্ছে ধান কাটা। এবং আদালত সকলকেই দোষী সাব্যস্ত করে পূর্বোক্ত ধারাসমূহে সাজা প্রদান করেন, উক্তরূপ সাজার বৈধতা নিরূপণ করে। বলতেছে যে এই যে সকলে যে এক ধারায় সাজা দিছে, এই সাজা কি বৈধ কিনা, বৈধ কিনা এটা জানতে চাইছে। তো আমরা এটার উত্তর আপনি যে যেভাবে পারেন দিতে পারেন, আমরা কিভাবে করেছি সেটা একটু দেখি। দেখেন, উক্তরূপ সাজার বৈধতা নিরূপণ করতে হবে। দেখেন, আইনগত পর্যালোচনা, যে আলোচ্য অংশে সকলকে দোষী সাব্যস্ত করে দ্য পেনাল কোডের 143, 147 এবং 148 দ্বারা সাজা প্রদান করা বৈধ নয়। কেন বৈধ নয় আমরা দেখি। কারণ দণ্ডবিধি 1860-এর 143 দ্বারা অবৈধ সমাবেশের, 147 ধারায় দাঙ্গার, 148 ধারায় মারাত্মক অস্ত্র সহ দাঙ্গার শাস্তি আলোচনা করা হয়েছে। অর্থাৎ 147 ধারার মধ্যে 143 ধারার উপাদান থাকায় 147 ধারা উল্লেখ করলে 143 ধারা উল্লেখের কি নাই, প্রয়োজন নাই। মানে যে জায়গায় দাঙ্গা আছে, দাঙ্গার ভিতরে কি আছে, বেআইনি সমাবেশ। ধরেন যারে আপনি খুনের জন্য একবার দণ্ডিত করতেন, তারা কিন্তু আর মৃত্যুদণ্ডে মানে নিন্দনীয় হত্যার জন্য আলাদা ধারা দেওয়ার দরকার নাই। আবার 148 ধারার মধ্যে 147 ধারার উপাদান থাকায় 148 ধারায় চার্জ গঠন করলে 147 ধারা উল্লেখের কি নেই, প্রয়োজন নেই। তাছাড়া আলোচ্য ক্ষেত্রে সবাইকে সমানভাবে দায়ী করার জন্য 148 ধারার সাথে 149 ধারা চার্জ গঠন করতে হবে, কারণ বেআইনি সমাবেশের সকল সদস্যদের যৌথ দায় সম্পর্কে 149 ধারা আলোচনা করা। আচ্ছা, আপনি যখন দাগায় সবাই সমানভাবে দায়ী করবেন, তখন আপনার আনতে হবে কত, 149। বাট এই জায়গা কি 149 ছিল, নাই। তাই দেখেন, তাই আলোচ্য ঘটনায় সকল ব্যক্তির বিরুদ্ধে 148 এবং 149 ধারায় চার্জ গঠন করলে উক্ত চার্জ কি হতো, বৈধ হতো। সুতরাং উক্তরূপ সাজা কি নয়, বৈধ নয়। আপনি যখন কাউরে দাঙ্গার জন্য সাজা দিবেন, তখন আমরা জানি যে দাঙ্গা হোক বা বেআইনি সমাবেশ, এটা দায় আলোচনা করছে, সকলের দায় কত দাঁড়ায়, 149। 49 না হলে তো আপনি সবাই সমানভাবে দায়ী করতে পারতেছেন না। আচ্ছা, আমরা একটু চলে আসি, এক্স ওয়াই কে প্রহার করে। এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে। জেড একজন দর্শক হয়ে ওয়াইয়ের ক্রোধের সুবিধা গ্রহণ করার ও তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায়ে তদুদ্দেশ্যে ওয়াইয়ের হাতে একটি ছুরি দেয়। ছুরিটির সাহায্যে ওয়াই এক্স কে হত্যা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের আলোকে ওয়াই ও জেড এর অধিকার অপরাধের দায় নিরূপণ করুন। কোনটা বলেন তো? তাহলে এই জায়গায় আমি 38। আলোচনা করবো কত দ্বারা, 38 দ্বারা। 38 স্যার।
তাহলে এটার মোটামুটি আমাদের এই 34, 149 ভিকারিয়াস লায়াবিলিটি। বাট আজকে এছাড়া আজকে যতগুলো ধারা পড়লাম, 34, 35, 36, 37, 38, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পড়ে ফেলবেন ইনশাল্লাহ। আর আজকে যা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এখান থেকে আসতে পারে দু একটা। আগামী দিন আমরা বৃহস্পতিবারে আমরা 4 এবং 5 নাম্বার প্রশ্ন করবো। 4 এবং 5 ভিভিআই, ওই জায়গায় আছে অপরাধের সহায়তা, অ্যাবেটমেন্ট আর নিন্দনীয় নরহত্যা। নিন্দনীয় নরহত্যা, তো দুইটাই একেবারে বিস্তারিত পড়বো। এবং আমি আশা করি এই 34, 149 নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। আর এই যে যে শুধুমাত্র 34 না, 34, 35, 36, 37, 38 সবকিছুই একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। কোনো প্রশ্ন আছে কিনা ভাই আপনাদের? না স্যার। না স্যার, আছেন কোনো ভালো, প্রশ্ন সুস্থ নাই। হয়েছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আগে থেকে ভালো। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাক। আর আপনাদের এই শনিবারে পরীক্ষাটা হয় নাই, আগামী শনিবারে 100 মার্কের পরীক্ষা, আর সেই সাথে বৃহস্পতিবার ক্লাস আছে। এবং আপনাদের পড়া দিয়ে দিই, আপনারা আগামী দিন ওই 3 আর 4 নাম্বার প্রশ্ন, আমরা তো ওই যে ফৌজদারির 3 আর 4, ফৌজদারির 3 আর 4 এটা পড়ে আসবেন। তিন চার